নমস্কার বন্ধুরা, কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম ভুডু ডল, লেখিকা ডক্টর গৌরী দে। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। অদ্ভুত ধরনের প্রাচীন জিনিস সংগ্রহে একটা নেশা আছে অমরের। তাই যখন ওর কাকার আফ্রিকা যাবার কথা শুনল, অমর আনন্দে নেচে উঠল। কাকা মনতোষবাবু একটা বিলিতি কোম্পানিতে কাজ করেন। প্রায়ই তাকে বিদেশে যেতে হয়, আর যখনই ফেরেন অমরের জন্য কিছু না কিছু অদ্ভুত জিনিস নিয়ে আসেন। সুতরাং এবারও যে কিছু আসবে তাতে অমর নিঃসন্দেহ। এলো। মনতোষবাবু অমরের সামনে একটা লম্বা বাক্স রেখে বললেন, খোল। অমর তাড়াতাড়ি প্যাকেট খুলে বাক্সর ঢাকা খুলতেই চমকে উঠল। একটা পুতুল, আফ্রিকানদের মতন সাজ দেখতেও, কিন্তু কেমন যেন বীভৎস। অমর ভালো করে লক্ষ্য করল, বীভৎস হচ্ছে পুতুলটার চোখ দুটো। কি নৃশংস দৃষ্টি! অমর একটু দমে গেল। কাকা তার জন্য আফ্রিকার পুতুল এনেছেন, এটা তো আর প্রাচীন সংগ্রহের মধ্যে পড়ে না। অমরের মুখ দেখেই বুঝেছেন ব্যাপারটা মনতোষবাবু। বললেন, ও, তুমি মনে করছো এটা তোমাকে শুধু সাজিয়ে রাখবার জন্য দিয়েছি, তাই না? অমর একটু মনমরা হয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি দারুণ কিছু আনবে। মনতোষবাবু একটু হেসে বললেন, অমর, তোমার কিউরিওতে যত দুর্লভ সংগ্রহ আছে তার মধ্যে জানবে এটাও কম মূল্যবান নয়। বরং বলতে পারি এই ধরনের সাংঘাতিক বস্তু তোমার সংগ্রহে এখন যেমন নেই, পরেও কোনো দিনও থাকবে কি না তাই সন্দেহ। রীতিমতো ভাবনায় পড়ল অমর। কি এমন জিনিস কাকা এনেছেন? তার মধ্যে কি এমন থাকতে পারে যা কাকাকে রীতিমতো উত্তেজিত করেছে? অমর নড়ে চড়ে বসে, বলে, আমাকে বলো না কাকা, কি ব্যাপার? আমি তো দেখছি এটা একটা মাত্র পুতুল। মনতোষবাবু একটা সিগারেট ধরিয়ে অমরকে বললেন, শোনো অমর, আমি তোমাকে সব খুলেই বলবো, যাতে সব জানা থাকলে তুমি এই পুতুলটাকে সাবধানে রাখতে পারবে। এটা দেখতে সাধারণ হলেও সাংঘাতিক। আফ্রিকানরা একে বলে ভুডু ডল। হাইতির বহু প্রচলিত এক পদ্ধতি, যা দিয়ে ওরা শত্রু বধ করে। অমর ছোট্ট করে হাসল। কাকা, পুতুল দিয়ে সত্যি সত্যি কোনো শত্রুকে বধ করা যায় না? যায়, গম্ভীর হয়ে বললেন মনতোষবাবু। তবে শোনো, এই পুতুলটাকে ওদেশের ওঝারা প্রথমে মন্ত্রপুত করে, তারপর কোনো শত্রুর ব্যবহৃত কোনো জিনিস বা তার নখ অথবা চুল কেটে লাগিয়ে দেওয়া হয় এর গায়ে। তারপরে এই পুতুল হয়ে ওঠে জীবন্ত এক মরণদূত। যদি শত্রুকে বধ করার প্রয়োজন হয়, তাহলে যেভাবে বধ করা হবে পুতুলটাকে, শত্রুটিও ঠিক সেইভাবেই মরবে। মানে? অমর অবাক হয়ে জিজ্ঞাসা করে। মানে, বললেন মনতোষবাবু, তুমি যদি ওর গলাটা ছুরি দিয়ে কেটে দাও, তবে 1000 মাইল দূরে থাকলেও সেই শত্রুর গলা কেটে পড়ে যাবে। অথবা যদি তুমি ওর পেট, থামিয়ে দিল অমর, বলল, চুপ করো কাকা,
কি বীভৎস! এ কি সত্যি না গল্প কথা? এমনও হতে পারে? পারে পারে বলেই তো তোমার দুর্লভ সংগ্রহে রাখার জন্য ওকে নিয়ে এসেছি। তবে সাবধান অমর, কোনো দিন যেন ভুলেও করেও এর সত্যি মিথ্যা যাচাই করতে চেষ্টা করো না। ভুল মন্ত্র বা ভুল পদ্ধতি কিন্তু উল্টো ফল দেবে। যে শত্রু বধ করার জন্য একে ব্যবহার করছে তারই মৃত্যু ডেকে আনবে। না না কাকা, এসব কেউ করে? এ যে সাংঘাতিক জিনিস। মনে রেখো, ভুলো না যেন। মনতোষবাবু বারবার সাবধান করে দেন অমরকে। পরদিন ছিল রবিবার। অমরদের পাড়ার ক্লাবে আজ জোর মিটিং। সামনে বিশ্বকর্মা পুজো। প্রত্যেকবার এই দিন ওরা নাটক করে, নানা রকম গান বাজনা করে। এবার এখনো পর্যন্ত কোনো নাটক ঠিক হলো না। যে নাটকই ঠিক হয় বিভিন্ন মতামতে ভেস্তে যায়। মিটিংয়ে সবাই খুব উত্তেজিত। মানিকের আনা একটা নাটকের বই এইমাত্র রজত বরবাদ করে দিল। ইন্দ্রনীল ওদের মধ্যে একটু বয়স্ক, প্রতিবারই নাটক ওই পরিচালনা করে। একবার টিভিতে নাটকও করেছিল। এইসব গণ্ডগোল দেখে বলে ওঠেন ইন্দ্রনীল, ভালো থিম না হলে নাটক করব না। যোগু বলে, বাংলাদেশ থেকে কী সব লেখকরা হাওয়া হয়ে গেল? একটা ভালো গল্প নেই, নতুন কিছু দিতে পারে না, কেবল পলিটিক্স নয় সংসারের প্যানপ্যানানি। দূর দূর। এতক্ষণ চুপ করে বসেছিল অমর। এবার নড়ে চড়ে বসল। বলবো বলবো করে একটু ইতস্তত করে বলে ফেলল, আমি তোমাদের একটা নতুন ধরনের গল্প, না না সত্যি কাহিনী শোনাতে পারি। ইন্দ্রনীল যদি লিখতে পারে তবে চারিদিকে হৈ হৈ পড়ে যাবে। ইন্দ্রনীল নড়ে চড়ে বসে বলল, শোনা তো আগে, তারপর। যোগু বলল, ভালো থিম হলে লেখকের অভাব। অমর বলতে শুরু করলো, ঠিক যেমনটা শুনেছিল কাকার কাছে তেমনি করেই বলল। তার কথা শেষ হবার মিনিট পাঁচে কেউ কথা বলতে পারল না। স্তব্ধ হয়ে বসে রইল পুরো ক্লাবটা। নীরবতা ভাঙল ইন্দ্রনীল। টেবিল চাপড়ে বলল, এটাই এবারে নাটক হবে, ফাইনাল। তোমরা রাজি? এক বাক্যে চেঁচিয়ে ওঠে সকলে, রাজি রাজি রাজি। মানিক বলল, কিন্তু ওই পুতুলটা কি নাটকে ব্যবহার করতে পারবো? কক্ষনো না, দৃঢ় স্বরে প্রতিবাদ করল অমর। তাহলে নাটক বন্ধ। যজ্ঞ মধ্যস্থ হয়ে বলল, দরকার কি? ওই রকম দেখতে একটা পুতুল বাজার থেকে কিনে নিয়ে আসবো এখন। অমর বলল, ওই রকম নয়, ওই ধরনের। ওই রকম পুতুল এখানে পাওয়া শক্ত। ইন্দ্রনীল সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, পুতুলের ব্যাপারটা পরে ভাবা যাবে, আগে গল্পটা তো লেখা হোক। ঠিক হলো, দিন সাতেক পরে গল্পটা নিয়ে বসা হবে। ঠিক 7 দিন পর একটা ছোটোখাটো ম্যানস্ক্রিপ্ট নিয়ে হাজির হলো ইন্দ্রনীল। তার পরিচিত নাট্যকার অনিরুদ্ধ পালকে বলতেই তিনি দারুণ উৎসাহে নাটকটা লিখে ফেলেছেন। ইন্দ্রনীল বলল, তোমরা সবাই বসো, আমি তোমাদের গল্পটা পড়ে শোনাচ্ছি। কোনো জায়গায় যদি কারো আপত্তি থাকে তো জানাবে, অসুবিধা না থাকলে বদলে দেওয়া যাবে। শুরু হলো এবার গল্প পড়া। এক আফ্রিকান ওঝা, তার কাজ হলো এই ভুডু ডল দিয়ে শত্রু বধ করা। এর জন্য সে মোটা মোটা টাকা রোজগার করে। একদিন এক বৃদ্ধ ভদ্রলোক এলেন
ওঝার কাছে। বললেন তিনি বহু টাকার সম্পত্তির মালিক, কিন্তু অপুত্র। আছে বহু দূর সম্পর্কের এক ভাইপো, তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সেই পাবে, কিন্তু ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। সম্পত্তির লোভে সে খুন করতে চাইছে বৃদ্ধকে। দুবার তিনি বেঁচে ফিরে এসেছেন, কিন্তু এভাবে কি করে তিনি বাঁচবেন? তাই তিনি চান ছেলেটিকে, না, মৃত্যু নয়, ছেলেটির পা দুটো পঙ্গু হয়ে যাক, তাহলে অন্তত কটা দিন তিনি সুস্থ হয়ে বাঁচতে পারবেন। ওঝা বলল, পঙ্গু করা শক্ত, তবে পা দুটো কেটে দিতে পারা যায়, অথবা ভেঙেও দেওয়া যায়, কিন্তু পঙ্গু করার জন্য যে মন্ত্র দরকার সে বিদ্যা তার নেই। অনেক কথা কাটাকাটির পর ঠিক হলো মোটা টাকা পেলে ওঝাটি অন্য এক বড় ওঝার দিয়ে বৃদ্ধের ইচ্ছা পূরণ করতে পারে। অন্যদিকে বৃদ্ধের সেই ভাইপোটিও এলো ওই একই ওঝার কাছে বৃদ্ধের মৃত্যু কামনা নিয়ে। প্রচুর টাকার লোভ দেখালো, বলল সে যদি মোটা টাকার সম্পত্তি লাভ করে তার 1/3 সে দেবে ওঝাকে। ওঝাটি সে টোপটা গিলে ফেলল, কিন্তু ঝামেলা হলো বড় ওঝাকে নিয়ে। সে কিন্তু ইতিমধ্যে ভদ্রলোকের কথা মতো কাজ আরম্ভ করে দিয়েছে। এই নিয়ে চলল নাটকে ওঠানামা, আর একটু একটু করে পরিণতির দিকে এগিয়ে চলা। শেষে ক্লাইম্যাক্স। দেখা গেল বৃদ্ধটি এবং তার ভাইপোটি উভয়কেই প্রায় একসঙ্গে মরতে হলো। গল্প শুনে সকলে তো খুব খুশি, দারুণ নতুনত্ব। ঠিক হলো ইন্দ্রনীল ওঝা হবে, অমর হবে বড় ওঝা, বৃদ্ধ হবে যোগু, আর মানিক হবে সেই ভাইপো। প্রধান প্রধান চরিত্র ভাগ হয়ে যাবার পর ছোটোখাটো চরিত্রগুলো দেওয়া হলো অন্যদের। ঠিক হলো পরদিন থেকে রিহার্সাল শুরু হবে। এবার ইন্দ্রনীল অমরের দিকে তাকিয়ে বলল, তোমার পুতুলটা কিন্তু একবার কাল এনো, ওটা সবাই দেখুক, নাটকে উৎসাহ আসবে তাহলে সবার। তাছাড়া পুতুলটা তো দেখাও দরকার সবারই, ঠিক ওই রকম একটা পুতুল যে পারবে আনবে। অমর নিমরাজি হয়েও রাজি হয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলা রিহার্সাল, সবাই বসে আছে, দৃষ্টি তাদের টেবিলে রাখা ভুডু ডলের দিকে। পুতুল যে এত বীভৎস আর জীবন্ত হতে পারে এ ধারণা কারো ছিল না এর আগে। ইন্দ্রনীল বলল, এসো সব শুরু করা যাক। ওরা প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময় আলো নিভে গেল। লোডশেডিং। ইন্দ্রনীল চেঁচিয়ে উঠল, তাকের ওপর মোমবাতি আছে, জেলে দে তো কেউ। মানিক চেঁচিয়ে বলল, যে যেখানে আছো থাকো, আমি জ্বালাচ্ছি, দাঁড়াও। রজত পকেট থেকে টর্চ বার করে তাকের ওপর ফেলে বলল, আমি বাপু সাবধানী, সবসময় পকেটে টর্চ নিয়ে ঘুরি, কলকাতা নয় যেন গ্রাম, আলো আছে আবার নেইও। কিন্তু এ কি, রজতের টর্চটা একবার জ্বলেই নিভে গেল। অবাক হয়ে গেল রজত, মাত্র কালকেই সে ব্যাটারি লাগিয়েছে, ব্যাটারির কথা তার মাথায় নেই। তার মনে একটা দারুণ ধাক্কা লেগেছে। টর্চটা জ্বালতে গিয়ে টেবিলে রাখা ভুডুর গায়ে পড়েছিল। এক মুহূর্তের জন্য তারই মধ্যে সে দেখল ভুডু ডল যেন হাসছে। সে কি বীভৎস হাসি! রজত চুপ করে রইল, কারোকে কিছু বলল না। মানিক চেঁচিয়ে উঠল, দেশলাই, একটা দেশলাই দেখা রে। অমর পকেটে হাত ঢুকিয়ে দেশলাই বার করতে গেল। কে যেন তার হাত দুটো চেপে ধরেছে, পারল না। বিরক্ত হয়ে বলল, কে রে, হাতটা ছাড়, এখন ইয়ার্কি মারার সময়? এ নিশ্চয়ই রজত, আমার হাত ধরে রেছে। রজত চেঁচিয়ে উঠল, এই খবরদার, আমার নামে দোষ দেবে না, আমি তো তাকের কাছে। মানিক ধমক দিয়ে বলে,
একটা দেশলাই নেই কারোর কাছে, অথচ রাত দিন সব ফুঁকছে। যোগু চেঁচিয়ে বলে, ঠিক আছে, আমি বাইরে থেকে আলো জেলে নিয়ে আসছি, দাঁড়াও না। ঠিক এই সময় দপ করে আলো জ্বলে উঠল। রজতের টর্চটাও জ্বলে উঠল। অমরের হাতটাও কে যেন ছেড়ে দিল। আরম্ভেই এই ধাক্কাটা সকলে না সহজে নিতে পারল না। রাতও হয়েছে। ঠিক হলো পরদিন থেকে রিহার্সাল শুরু হবে। আর রজতের উপর ভার পড়ল একটা এমার্জেন্সি আলোর ব্যবস্থা করার, যাতে লোডশেডিং হলেও রিহার্সালের কোনো ক্ষতি হবে না। তবে অন্ধকারের পুতুলটাকে ভালো করে দেখা যায়নি, সুতরাং বন্ধুরা ধরে বসলো অমরকে, আর একদিনের জন্য পুতুল নিয়ে আসতে হবে। পরদিন রিহার্সালে আবার লোডশেডিং হলো, আবার সেই ঘটনা ঘটলো, কিন্তু এমার্জেন্সি লাইটটা জ্বলল না। সকলে হঠাৎ চমকে উঠল। টেবিলে যেখানে ভুডুকে বসানো হয়েছে সেখান থেকে দুটো তীব্র নীল আলোর গোলা ঘন বনবন করে ঘুরতে ঘুরতে চারিদিকে আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে যেন নীল আলোয় মৃত্যুর হাতছানি। সে রাতেও রিহার্সাল হলো না। ঠিক হলো পরদিন আবার রিহার্সাল হবে। অমর বলল, এই পুতুলটা অশুভ শক্তি, কাল আর একে আনছি না। ইন্দ্রনীল বলল, না অমর, আমিও সব শুভ অশুভ শক্তিতে বিশ্বাস করি না। তুই কাল আর একবার কষ্ট করে আনিস তো, তারপর আর কিছু বলবো না। মানিকের শোবার ঘরে চেয়ারে দেখা গেল একটা ভুডু ডল। মানিক সেদিকে তাকিয়ে বলল, ক্ষমা করো ভুডু ডল, এই লোভটা কিছুতেই সামলাতে পারলুম না। নকল পুতুলটার সঙ্গে তোমাকে বদলে নিয়েছি। অন্ধকার হতেই কাঁধে ঝোলানো ব্যাগ থেকে নকল বেরিয়ে এসে আসলে জায়গা নিল। আসলে কাহিনীটা তোমরা সত্যি কি না আমি নিজে পরীক্ষা করব। সব বুজরুকি ঘুচিয়ে আমি প্রমাণ করব অমর মিথ্যে কথা বলছে। প্রমাণ করে দেব বিংশ শতাব্দীর মানুষ ভুডুতে বিশ্বাস করে না। তারপর যার জিনিস তাকে ফিরিয়ে দেব। মানিকের ঘরে সে রাতে কিন্তু কিছু নতুন ঘটল না। পরদিন পুতুলটাকে ক্লাবে নিয়ে গিয়ে বসিয়ে দিল তাকে। সবাই অবাক হয়ে গেল। নকল পুতুল বলে ওরা বুঝতেই পারল না। ঠিক সেই সময় অমর এলো মানিকের বদলে দেওয়া পুতুল নিয়ে। তাকে রাখতে গিয়ে চমকে উঠল। কোনটা আসল কোনটা নকল বোঝা যায় না। অমর বলল, এই পুতুল তুই পেলি কি করে? হাসলো মানিক, বলল, তোরা তো জানিস আমি ছবি আঁকি। পুতুলটাকে দেখে আমি একটা স্কেচ করে নিয়েছিলাম। আমার খুড়তুতো বোনের পুতুল তৈরির কারখানা আছে তো, সেখানে স্কেচ ফেলে দিতেই 24 ঘন্টার মধ্যেই পেয়ে গেলুম। সকলে খুব তারিফ করতে লাগলো, কিন্তু অমর কেন জানি না গম্ভীর হয়ে গেল। অমরের মুখ দেখে মানিকের হাসি পেলেও হাসতে পারল না। একটা ব্যাপার কাল থেকে তার মনে কাটার মতন বিঁধে রয়েছে। গতকাল লোডশেডিং হবার সঙ্গে সঙ্গে সে আসল পুতুলটা ব্যাগে পুড়ে ফেলেছিল, কিন্তু অবাক কাণ্ড, আলো নেভার সঙ্গে সঙ্গে নকল পুতুলের চোখে একটা নীল আলো দেখা দিয়েছিল। এটা কি করে সম্ভব হলো? তবে কি তার মতো কোনো ছেলে ভয় দেখাবার জন্য কোনো কায়দা করে আলোর আভাস সৃষ্টি করেছিল? মানিক ভাববার সময় পেল না। রিহার্সাল শুরু হয়ে গেছে, কিন্তু এ কি, ঠিক রাত 7টা বাজার সঙ্গে সঙ্গে আবার অন্ধকার নেমে এলো। রজত মোমবাতি জ্বালতে পারল না কিছুতেই। রজত চেঁচিয়ে বলতে যাচ্ছিল, কে আমায় ধরেছে? তার আগেই একটা ঘটনা ঘরের সবাইকে স্তব্ধ করে দিল। টর্চের আলোর মতো কিছুটা নীলচে আলো বেরিয়ে আসছে দুটো পুতুলের দুজোড়া চোখ থেকে। তারপর সেই 4টে আলো সারা ঘরময় দাপাদাপি করে বেড়াতে লাগলো। ইন্দ্রনীল ছুটে গিয়ে এমার্জেন্সি আলোটা জ্বালতে গেল। একটা কিছু এসে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। চিৎকার করে উঠল ইন্দ্রনীল। আলো জ্বলে উঠল। আলো আসার পরও কারোর মুখে কোনো কথা শোনা গেল না।
সকলে বড় বড় চোখে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। মানিক উত্তেজিত হয়ে উঠে বলে, সবাই ভয় পাচ্ছ বলে নানা রকম ঘটছে। আমি বলছি এসব মিথ্যে, এসব গল্প, কিংবদন্তি। সবাই চুপ করে থাকে। উত্তেজিত মানিক আরও উত্তেজিত হয়ে ওঠে, বলে, উফ, বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো, এক্ষুনি প্রমাণ করে দেবো আমি ঠিক। এই বলে মানিক নিজের মাথা থেকে দুটো চুল ছিঁড়ে পুতুল দুটোর হাতে বেঁধে দিল। তারপর ইন্দ্রনীলের দিকে তাকিয়ে বলল, তুমি এটা নিয়ে যাও, এবার কিছু একটা করো তার উপর, তারপর বোঝা যাবে কাহিনীটা কতটা সত্য। অমর এক ঝটকায় পুতুলটা সরিয়ে দিয়ে উত্তেজিত হয়ে বলে ওঠে, খুলে দাও বলছি, আমি এসব কিছুতেই সহ্য করব না। আমি আমার কাকার কথা বিশ্বাস করি, কাকা কোনোদিন আমাকে মিথ্যা বলেননি। মানিক, তুমি খুলে নাও বলছি, নয়তো আমি খুলে দেব। ইন্দ্রনীল ধমক দিল, এই মানিক, এসব কি হচ্ছে? এসব ব্ল্যাক ম্যাজিক, বুঝলি? মানিক এবার রীতিমতো ক্ষেপে উঠল, বলল, ওফ, তাহলে দেখছি তুমিও বিশ্বাস করো এসব বুজরুকিতে। ঠিক আছে, যত কাপুরুষের দল, চেয়ে দেখো এবার আমি কি করি। ব্ল্যাক ম্যাজিক কেমন হোয়াইট হয়ে যায় দেখো। নিমেষের মধ্যে মানিক টেবিল থেকে একটা আলপিন নিয়ে ফুটিয়ে দিল পুতুলটার গায়ে। নিমেষের মধ্যে মানিকের পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এলো। চমকে উঠল মানিক, আর একটা আলপিন দিয়ে এগিয়ে চলল নকল পুতুলের দিকে। চিৎকার করে উঠল অমর, বন্ধ করো, বন্ধ করো এসব খেলা। এমন জানলে এই পুতুল আমি তোমাদের কাছে নিয়েও আসতুম না। মানিকের আলপিন ধরা হাতটা ততক্ষণে নকল পুতুলের কপালের কাছে পৌঁছে গেছে। ফোটাতে গিয়েও পারল না মানিক। ততক্ষণে রজত দৌড়ে এসে ওকে জাপটে ধরেছে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়ে গেল কিছুক্ষণ। রজত চিৎকার করে বলে ওঠে, মানিক, মানিক, কি করছিস কি তুই? কথা বলতে গিয়ে একটু অন্যমনস্ক হয়েছিল রজত। সঙ্গে সঙ্গে মানিক ঝাঁপিয়ে পড়ে পুতুলটার ওপর। আলপিনটা ফুটে যায় পুতুলের বাঁ হাতে। মানিক তার বাঁ হাতে পিন ফোটানোর ব্যথা অনুভব করল। আশ্চর্য, নকল আর আসল হঠাৎ এক হয়ে গেল কি করে? মানিক তাকালো বিস্মিত নকল পুতুলটার দিকে। এ কি, পরিষ্কার দেখছে সে পুতুলটার চোখের পাতা নড়ছে। নজর পড়ল পুতুলটার পায়ের দিকে। আবার ভীষণভাবে চমকে উঠল মানিক। পুতুলটার পায়েও রক্তের ফোঁটা জমে উঠেছে। এ কি করে সম্ভব? অমর ছুটে এসে দুটো পুতুলি তুলে নিল, বলল, ঢের হয়েছে, আর না, এই দুটোই আমি নিয়ে যাচ্ছি। মানিককে বিশ্বাস নেই, পরে কাকার সঙ্গে কথা বলে এই দুটোকেই বিদায় করব। এমন সাংঘাতিক জিনিস আমার দরকার নেই। রজত, ইন্দ্রনীল দুজনেই বলে ওঠে, না না অমর, তুমি আর এনো না এই দুটোকে। মানিক যা ছেলে, এরপর বড় কিছু না ঘটিয়ে ফেলে। আর শোনো, বাড়িতে গিয়ে পুতুলের হাত থেকে মানিকের চুল টুল যা লেগে আছে সব ফেলে দিও, বুঝলে? অমর জোর দিয়ে বলল, সে আর বলতে। পরপর ঘটনার অমর ক্লান্তি অনুভব করছিল। ঠিক করলো পরদিন সকালে ঘুম থেকে উঠেই পুতুলের গায়ে লাগানো মানিকের মাথার চুল খুলে নেবে। তারপর কাকার সঙ্গে এই বিষয়ে কথা বলবে। পুতুলটাকে আর তার ঘরে রাখতে সাহস হয় না। অমর খাওয়া দাওয়া করে নানা বিষয় চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোরবেলা মায়ের ডাকে ঘুম ভাঙল অমরের। হ্যাঁ রে খোকা, তুই কি বসার ঘরের তাকের ওপর দুটো পুতুল রেখেছিলি? প্রথমটা কেমন যেন থতমত খেয়ে গেল অমর। ঘুম চোখে তারপর মনে পড়ল কাল রাতেও তাকের উপর উঁচুতে পুতুল দুটো তুলে রেখেছিল। হঠাৎ এক অজানা আশঙ্কায় ওর বুকের মধ্যে কেঁপে উঠল। উৎকণ্ঠিত হয়ে বলে উঠল, কেন মা, কি হয়েছে? মা বললেন, দেখ না, ইঁদুরে ঘরময় কি কাণ্ড করেছে। এত ইঁদুর হয়েছে, জ্বালিয়ে খেলো বাপু, এত করে বলি একটা ব্যবস্থা কর, তা না। মার কথা শুনে অমরের কানেই যাচ্ছে না। সে পাগলের মতো ছুটে গেল বসার ঘরের দিকে। তাকের উপর থেকে দুটো পুতুলি নিচে পড়েছে। তার মধ্যে একটি জামা কাপড় সব কুচি কুচি করে কেটেছে ইঁদুরে, অন্যটি প্রায় অক্ষত। কিন্তু তা হলেও একেবারে অক্ষত নয়। অমরের কান মাথা ভো ভো করছে, বুক ওঠানামা করছে হাঁপড়ের মতন। মনে মনে ভগবানকে ডাকছে অমর,
হে ভগবান, এটা যেন সেটাই না হয়। ছুটে গেল অমর পুতুল দুটোর কাছে। দুটো পুতুলই চোখের কাছে এনে পরীক্ষা করলো অত্যন্ত সন্তর্পণে। তারপরে ভয়ে তার মুখটা সাদা হয়ে গেল। মানিকের মাথার চুল আটকানো পুতুলটার গায়ে পায়ের ওপর যেখানে পিন ফোটানো হয়েছিল সেখানে রক্ত শুকিয়েছিল। ইঁদুর সেই রক্তের গন্ধে ওই জায়গাটায় গভীর ক্ষত সৃষ্টি করেছে। অমর এক মুহূর্ত দেরি না করে ইন্দ্রনীলকে ফোন করলো। বলল, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এক্ষুনি মানিকের বাড়ি যেতে হবে, তোমাদের 4-5 মিনিটের মধ্যে তুলে নেব। ইন্দ্রনীল বলল, কি ব্যাপার রে অমর? অমর বলল, গুরুতর ব্যাপার, পরে বলবো, তোমরা তৈরি থেকো, তুমি রজতকে জানিয়ে দিও কিন্তু। ফোন কেটে দিল অমর। ইন্দ্রনীলের পাশের বাড়িতেই থাকে রজত। ইন্দ্রনীল জানলা দিয়ে রজতকে ডেকে বলল, রজত, অমরের গলা কাঁপছিল, নিশ্চয়ই পুতুলের ব্যাপার। তা যদি হয় আমাদের কিন্তু এক্ষুনি মানিকের বাড়ি যাওয়া দরকার। মানিকের বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে কান্নার শব্দে ওরা থমকে দাঁড়ালো। তবে কি? ওরা দৌড়ে দোতলায় মানিকের ঘরের সামনে এসে দাঁড়ালো। ভেতরে ভিড়, মানিকের খাট ঘিরে অনেক লোকজন। ওরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে 3 জনে। মানিকের দাদা ওদের দেখতে পেয়ে চিৎকার করে কেঁদে উঠল, দেখে যাও তোমরা, ভাইটা আমার কি নৃশংসভাবে নিজেকে শেষ করেছে, দেখে যাও। ওরা পায়ে পায়ে এগিয়ে গেল। দেখল মানিকের প্রাণহীন দেহটা পড়ে আছে খাটের ওপর। সারা বিছানা ভাসছে রক্তে। সে যে জায়গাটায় ইঁদুরে ক্ষত করেছিল ঠিক সেই জায়গাটাই গভীর ক্ষত। মানিকের দাদা বললেন, দেখো কেমন করে কুড়ে কুড়ে ভেনটাকে কেটেছে আত্মহত্যা করবে বলে। কিন্তু ওর কি দুঃখ ছিল বলো তো? আত্মহত্যা করার মতন কি এমন ঘটেছে বলো তো, জানো তোমরা? ওরা মাথা নাড়ল। রজত বলল, কি দিয়ে এমন করে ক্ষত করলো? মানিকের দাদা বলল, আমিও তো আশ্চর্য হয়ে যাচ্ছি, কি দিয়ে এমন করলো? যা দিয়ে করুক না কেন সেটা তো থাকবে, যাবে কোথায়? অমরের শরীর খারাপ লাগছিল। এইসব কিছুর জন্য সে দায়ী। সে যদি পুতুলটার সম্বন্ধে কিছু না বলতো তাহলে তো এমন ঘটনা ঘটতো না। এত বড় একটা অপরাধ সারা জীবন তাকে বুকের মধ্যে লুকিয়ে নিয়ে বেড়াতে হবে, কাউকে বলতে পারবে না, বললেও কেউ বিশ্বাস করবে না। অথচ নিজেকে সে তো কিছুতেই ক্ষমা করতে পারছে না। প্রচণ্ড একটা যন্ত্রণা অনুভব করল বুকে। চোখের সামনে সব যেন আবছা হয়ে আসছে। সেই আলো আধারের ঘুরে অমর পরিষ্কার দেখল মানিক এসে দাঁড়িয়েছে। তাকে বলছে, আমার মৃত্যুর জন্য কে দায়ী, তুমি না আমি? অমর বিড়বিড় করে বলল, আমি 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 আমায় তুই ক্ষমা কর ভাই। ধপ করে একটা শব্দে ঘরের সবাই তাকালো ওদের দিকে। অমর পড়ে আছে মাটিতে অজ্ঞান, অচৈতন্য। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার পরে ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য টাটা।